স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইরা রাত্রি। বিশ্বের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। মাতারবাড়ি বন্দর চ্যানেলের গভীরতা কমায় জাহাজ ভিড়তে সমস্যা। ড্রেজিংয়ের খরচ যোগাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের। 4 বছরেও নির্মিত হয়নি টার্মিনাল। আমরা চেষ্টা করছি যে যেন আমাদের সেই যে টার্গেট যেটা সেই 16 মিটার গভীরতা যেন আমরা ধরে রাখতে পারি। একটা ড্রেজার দিয়ে যে পরিমাণ আমরা বালি তুলি সেটা তুলে নেভিগেবল ওয়াটার করতে গেলে অনেক সময় লাগবে। এখন জনপদে এ নিয়ে থাকছে প্রতিবেদন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলন গড়িয়েছে তৃতীয় দিনে। আজ লাল কার্ড কর্মসূচি। হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মামলা। এ নিয়ে এখন জনপদে থাকছে বিস্তারিত। তবে শুরুতেই মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর প্রসঙ্গ। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের চ্যানেল প্রস্তুত থাকলেও এখনও টার্মিনালের কাজ শুরুই হয়নি। অথচ পলি জমে চ্যানেলের গভীরতা 10 মিটারে নেমে আসায় কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জাহাজ ফেরাতে সমস্যা হচ্ছে। তেমন আয় না থাকলেও 14 কিলোমিটার চ্যানেলের রক্ষণাবেক্ষণে বছরে চট্টগ্রাম বন্দরের ব্যয় হবে প্রায় 5.5 কোটি টাকা। তাই কোল পাওয়ার জেনারেশন কোম্পানিকেও ড্রেজিংয়ের ব্যয় বহনে অংশীদার হতে নৌ পরিবহন মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে বন্দর কর্তৃপক্ষ। সে সঙ্গে কম খরচে চ্যানেল সচল রাখতে প্রথমবার খনন শুরু হয়েছে নিজস্ব ড্রেজার দিয়ে। হাজারা শিউলির প্রতিবেদন। কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের চ্যানেল নির্মাণ ঘিরে 5 বছর আগে মাতারবাড়িতে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। গেল 4 বছরে 1200 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্রের জন্য 14 কিলোমিটার দৈর্ঘ্যের চ্যানেল নির্মিত হলেও মূল টার্মিনালের কাজ এখনো শুরু হয়নি। তবে প্রতি মাসে গড়ে 63,000 টন ধারণ ক্ষমতার 4 থেকে 5টি কয়লাবাহী জাহাজ ভিড়ে এখানে। এ অবস্থায় অনেক জায়গায় চ্যানেলের গভীরতা 16 থেকে 10 মিটারে নেমে আসায় ব্যাহত হচ্ছে কয়লাবাহী বড় জাহাজ চলাচল। 2023 সালের সেপ্টেম্বরে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের 14 কিলোমিটার দৈর্ঘ্যের এই চ্যানেলটি আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি। এরপর গত 1 বছরে এই চ্যানেল আর খনন হয়নি। অথচ এরই মধ্যে এই চ্যানেলে পলি জমেছে প্রায় 8 মিলিয়ন ঘনফুট। এ অবস্থায় চ্যানেল সচল রেখে জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখতে প্রথমবারের মতো ড্রেজার জাহাজে খনন দিয়ে খনন শুরু করেছে চট্টগ্রাম বন্দর। নিজে দুবাহু প্রসারিত করে সমুদ্র থেকে প্রতি ঘন্টায় প্রায় 2,500 ঘনমিটার বালি ও পলি টেনে তুলছে এই খনক জাহাজ। যদিও 34 বছরের পুরনো এই ড্রেজার দিয়ে খনন কাজ কতটুকু সফল হবে সেটি সময়ই বলে দেবে। এর আগে শুধু কর্ণফুলী নদীতে ড্রেজিং করত খনক। 6 বছর বিকল থাকার পরে 20 কোটি টাকায় মেরামত শেষে 2024-এ কর্ণফুলী নদী খননে পুনরায় যুক্ত হয় খনক। কয়েকবার ট্রায়ালের পর রোববার থেকে মাতারবাড়িতে গভীর সমুদ্রে ড্রেজিংয়ে খনক কাজ শুরু করেছে। এই জাহাজ দিয়ে বর্ষা মৌসুমের আগেই মাতারবাড়ি চ্যানেলের নাব্যতা 13 মিটারে বাড়াতে চায় চট্টগ্রাম বন্দর। যদি গভীরতা কমে যায় আমাদের বড় জাহাজ আসতে অবশ্যই একটা এক ধরনের সমস্যা সৃষ্টি হবে। তো আমরা চেষ্টা করছি যে যেন আমাদের সেই যে টার্গেট যেটা সেই 16 মিটার গভীরতা যেন আমরা ধরে রাখতে পারি, সেজন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। গভীর সমুদ্র বন্দরের বাণিজ্যিক যাত্রার আগ পর্যন্ত চ্যানেলটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব চট্টগ্রাম বন্দরের। সমীক্ষা অনুযায়ী চ্যানেল খননে 4 বছরে ব্যয় হবে 2,500 কোটি টাকা। চ্যানেল নির্মাণের 9,000 কোটি টাকার দেনার সাথে এই হাতির খোরাক যোগানো এখন বন্দরের জন্য বড় বোঝা। তাই ব্যয় শেয়ারের ভাগ কোল পাওয়ার জেনারেশন কোম্পানিকে দিতে নৌ পরিবহন মন্ত্রণালয়ে
প্রস্তাবনা পাঠিয়েছে বন্দর। সেই সঙ্গে নিজস্ব ড্রেজার ব্যবহার করে খনন ব্যয় ৩৫ কোটি টাকা করার টার্গেট তাদের। এখনো পর্যন্ত বন্দরে ফুল অপারেশন শুরু হয়নি, তো সীমিত যেহেতু আয়, তো আমরা আমাদের মিনিমাম খরচের মাধ্যমে ম্যাক্সিমাম আউটপুটের চেষ্টা করছি। তো তারপরে এটার যদি আমরা ফুল ক্যাপাসিটিতে যদি এটাকে ডিজাইন অনুযায়ী মেনটেন করতে চাই, তাহলে যে খরচের ব্যাপারটা আছে সেটা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। সংশ্লিষ্টরা বলছেন, গভীর সমুদ্র ড্রেজিংয়ের প্রথম পর্যায়ে খননে বেগ পেতে হচ্ছে। প্রতিটি ট্রিপে 9 দিনে খনন করা হবে 1 লাখ ঘনমিটার পলি। প্রয়োজনীয় মেইনটেনেন্স করে এটি নিয়মিত খনন চালিয়ে যাবে। তবে চ্যানেল খননের জন্য একটি ড্রেজারই যথেষ্ট নয় বলে মনে করেন সংশ্লিষ্টরা। তাই আরেকটি নতুন ড্রেজার কিনতে প্রকল্প নিচ্ছে বন্দর। এখানে সবচেয়ে বড় জিনিস হচ্ছে মেনটেনেন্স করা। কোনো ধরনের মেশিনারিজ ব্রেকডাউন হলে আমরা বন্দর থেকে অনেক দূরে থাকার কারণে এখানে মেনটেনেন্সগুলোতে করতে আমাদের একটু বেগ পেতে হয়। একটা ড্রেজার দিয়ে যে পরিমাণ আমরা বালি তুলি, সেটা তুলে নেভিগেবল ওয়াটার করতে গেলে অনেক সময় লাগবে। এই জন্য এখানকার আমার মতে এখানে আরও একটি ড্রেজার হলে ভালো হতো। 2020 সাল থেকে এই চ্যানেল ব্যবহার করে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে ভিড়েছে 157টি জাহাজ। এর বিপরীতে টাগবোট সার্ভিস সহ নানা খাতে চট্টগ্রাম বন্দর 4 বছরে আয় করেছে মাত্র 20 কোটি টাকা। আর বন্দর নির্মাণের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 24,000 কোটি টাকা। ব্যবসায়ীদের মতে ট্রান্সশিপমেন্ট বন্দরের উপর নির্ভরতা ঘুচাবে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। রফতানি পণ্য সরাসরি পৌঁছে যাবে ইউরোপ আমেরিকার বন্দরে। তবে ভারতের পূর্বাঞ্চলের 7টি রাজ্য, চীন, মিয়ানমার সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে আঞ্চলিক সংযোগ স্থাপিত না হলে তা কতটুকু কার্যকর হবে সেটি নিয়ে সংশয় রয়েছে। হাজার শিউলি, এখন মাতারবাড়ি, কক্সবাজার। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ, ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে টানা তৃতীয় দিনের মতো চলছে শিক্ষার্থীদের আন্দোলন। কিছুক্ষণ পর শুরু হবে লাল কার্ড কর্মসূচি, বন্ধ আছে ক্লাস ও পরীক্ষা। 6 দফা দাবি আদায়ে এখনও অনড় শিক্ষার্থীরা। এদিকে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় থানায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ নিয়ে আরও জানাতে কুয়েট ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন রামিম চৌধুরী। রামিম, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে টানা তৃতীয় দিনের মতো আজও চলছে শিক্ষার্থীদের আন্দোলন। এখন আসলে সেখানকার পরিস্থিতি কি এবং শিক্ষার্থীদের কোনো দাবি দেওয়া রয়েছে কিনা? শিক্ষার্থীদের উপর যে হামলার ঘটনা ঘটেছিল কুয়েটে, সেই ঘটনার পরে কিন্তু আজকে তৃতীয় দিন। আজকে পর্যন্ত এখনও কিন্তু বেশ থমথমে অবস্থা রয়েছে পুরো ক্যাম্পাস জুড়ে। এখানে আমরা শিক্ষার্থীদের আজকে তেমন উপস্থিতি দেখিনি ক্যাম্পাসে, তবে তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে তারা 11টার পর থেকে কিন্তু তাদের একটা কর্মসূচি রয়েছে, বিক্ষোভ মিছিল এবং লাল কার্ড প্রদর্শনী যে কর্মসূচি, সেটি কিন্তু তারা পালন করবেন। এছাড়াও কিছু শিক্ষার্থী যেটি বলছেন যে মূলত তারা কিন্তু গতকাল থেকেই বেশ নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিশেষ করে এখানে কিন্তু এখানে যে প্রধান গেট থেকে শুরু করে ভিতর পর্যন্ত যেসব জায়গাতে নিরাপত্তা দরকার, সেসব জায়গাতে কিন্তু নিরাপত্তা কর্মীরা নেই। বিশেষ করে এখানে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা, পুলিশ প্রশাসন বা আর্মি দিয়ে যে নিরাপত্তা তারা চেয়েছিল, সেই নিরাপত্তা কিন্তু তারা এখনও পর্যন্ত পায়নি। তো এই অভিযোগটি কিন্তু তারা করেছেন। এর পাশাপাশি তারা যেটি বলছেন তাদের যে 6 দফা দাবি ছিল, সেই দাবি কিন্তু সম্পূর্ণ মানা হয়নি। গতকালকে সিন্ডিকেট সভার একটি মিটিং হয়েছে এবং সেই মিটিংয়ের মাধ্যমে কিছু কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তাদের যে সর্বশেষ সিদ্ধান্তটি যেটি ছিল, সর্বশেষ দাবি যেটি ছিল শিক্ষার্থীদের, সেটি হচ্ছে যে ভিসি, প্রভিসি এবং এখানকার ছাত্র বিষয়ক পরিচালকের পদত্যাগ, কিন্তু সেটি কিন্তু হয়নি। যার কারণে তারা তাদের যে আন্দোলন সেটি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং তারা হলে থেকেই কিন্তু আন্দোলন করবেন। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু 28 তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার ঘোষণা দিয়েছে, তবে সেই ঘোষণাকে উপেক্ষা করে তারা কিন্তু এখনো পর্যন্ত হলে অবস্থান করছেন। তবে কোনো শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করবেন না ছাত্ররা। তারা সেটি বলছেন যে যতদিন না পর্যন্ত নতুন ভিসি নিয়োগ না হবে, ততদিন পর্যন্ত তারা কোনো প্রকার শিক্ষা কার্যক্রমে তারা অংশগ্রহণ করবেন না বলে এখানকার শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন। তবে গতকালকে সন্ধ্যায় আমরা যে তথ্যটি পেয়েছি যে খুলনার খানজাহান আলী থানায় এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু এখানকার একজন নিরাপত্তা কর্মী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন এবং সেখানে 400 থেকে 500 জনকে আসামি করে কিন্তু
এই মামলাটি দাখিল করা হয়েছে। তো সব মিলিয়ে বললে চলে যে এখনো পর্যন্ত বেশ থমথমে অবস্থা রয়েছে। তো রাত্রি এই ছিল আমার কাছে কুয়েট থেকে সবশেষ খবর। টানা তৃতীয় দিনের মতো আন্দোলন করছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী রামেন চৌধুরী। ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদী সরকারের বিদায় হলেও এখনও রয়ে গেছে তাদের চিহ্ন। নেত্রকোনা জেলা থেকে উপজেলার প্রায় বেশিরভাগ সরকারি ওয়েবসাইটে এখনও রয়েছে শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যদের ছবি। আবার কিছু কিছু ওয়েবসাইটে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা বদলি হলেও 2-3 বছরেও তা পরিবর্তন হয়নি। ছাত্র প্রতিনিধি আর রাজনৈতিক ব্যক্তিত্বরা বলছেন এ ধরনের অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। রিফাত আহমেদ রাসেলের তথ্য ছবিতে বিস্তারিত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 7 মাস পার হলেও নেত্রকোনার সরকারি দপ্তরের ওয়েবসাইটগুলোতে এখনও রয়েছে ফেসিবাদ চিত্র। এতদিনেও কেন ওয়েবসাইটগুলো সংস্কার হয়নি তাই এখন প্রশ্ন জনমনে। এই যেমন জেলা পরিবার পরিকল্পনা, জেলা বীজ বিপণন অফিস, উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস, উপকর কমিশনের কার্যালয়, জেলা রেজিস্ট্রারের কার্যালয়, বন বিভাগ সহ একাধিক সরকারি ওয়েবসাইটে রয়েছে শেখ হাসিনার ছবি। একই অবস্থা উপজেলা ভিত্তিক সরকারি অফিসগুলোর মধ্যে দুর্গাপুর, মোহনগঞ্জ, কেন্দুয়া, মদন সহ প্রায় সবকয়টি উপজেলার বেশিরভাগ ওয়েবসাইটের। এই তো গেল ছবির কথা। দীর্ঘ 16 বছর আওয়ামী লীগ সরকার ডিজিটালের নামে জেলা থেকে উপজেলা প্রায় সবগুলো সরকারি দপ্তরকে ওয়েবসাইটের আওতায় আনে। তবে এসব ওয়েবসাইটে তথ্য কবে, কখন বা কারা আপডেট করেছে তার কোনো কিছুই জানেন না সরকারি অফিসের লোকজন, যার ফলে 4-5 বছর আগে সরকারি কর্মকর্তা বদলি হলেও তার নাম, ফোন নাম্বার এখনও রয়ে গেছে। তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি নেত্রকোনা রেলওয়ে স্টেশন। স্টেশন মাস্টার 2 বছর আগে পরিবর্তন হলেও এখনও তার নাম ও ফোন নাম্বার রয়ে গেছে। ভাই বললাম তো আমার নাম্বারটা নেত্রকোনা স্টেশন মাস্টার না। আমাকে প্রায় সময় এরকম রাত বিরাত অনেকে আমাকে কষ্ট দেয়। আপনাকে নেত্রকোনা স্টেশন মাস্টারকে বলেন না তার নাম্বারটা কেন সে দিচ্ছে না। চলে আসছি 2 বছরের উপরে, এনাফ টাইম। এই 2 বছর তো এনাফ টাইম তার সংশোধন করে নেওয়ার। তো আসলে ডিসি অফিসের এটা ব্যাপার, এটা তো আর আমাদের রেলের কোনো ইয়ে না। আসলে সরকারি ওয়েবসাইটে এটা একটা ইয়ে আমরা পাইছি, ডকুমেন্টারি পাইছি, আমরা আমরা যাই ওখানে আমাদের আপডেট করবো আর কি। এখনো হয়নি, তবে আমরা অচিরেই আমরা এটা করবো আর কি। এদিকে সরকার কোটি টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন জেলা ডাকঘর নির্মাণ করলেও সরকারি ওয়েবসাইটে নেই কোনো কর্মকর্তার নাম, ফোন নাম্বার। ফলে নামমাত্র ওয়েবসাইট থাকলেও অনলাইন থেকে গ্রাহকরা কোনো তথ্যই পাচ্ছেন না। সকল কর্মচারীর তথ্য, মোবাইল নাম্বার সহ আমরা যাতে দ্রুত আপলোড হয় সেজন্য আমরা আমাদের ডিভিশন ময়মনসিংহ পাঠিয়েছি এবং ওনারা এটা আপলোড দিয়েছিল, কিন্তু কোনো কারণে হয়তো হয় নাই। তথ্য চলমান, যে কোনো সময় এটা আপলোড হয়ে যাবে। এদিকে বেশিরভাগ সরকারি অফিসেই অফিস চলাকালীন সময় কর্মকর্তাদের পাওয়া যায়নি। কী কারণে ওয়েবসাইটগুলোর তথ্য পরিবর্তন হয়নি তাও জানা যায়নি। যেমন জেলা সদরের বন বিভাগ, 3 জন কর্মকর্তার মধ্যে অফিসে কাউকেই পাওয়া যায়নি। অনলাইনে থাকা নাম্বারে ফোন করলে জানা যায় 1 বছর আগে তার বদলি হয়েছে টাঙ্গাইলে। পরিবর্তন করতে লাগে আর কি। 1 বছর না, গত নভেম্বর, আগের নভেম্বর টাঙ্গাইলে আসতেন। এছাড়াও হাসপাতাল সমাজসেবা কর্মকর্তা 4 বছরে 3 জন পরিবর্তন হলেও এখনও তারা আটকে রয়েছে 2021 সালে। সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে শেখ পরিবারের ছবি, আর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কোনো তথ্যই নেই। ওগুলো ফলো আপ না করাতে বা ওইগুলো কেউ চেক আপ না করাতে এটা হয়ে গেছে। এটা প্রয়োজনীয় যথাযথ কথা বলে এটা আপডেট করার চেষ্টা করব। তথ্য দিয়েছি। প্রসঙ্গটা হলো সব অফিসে পর্যাপ্ত সংখ্যক দক্ষ কর্মকর্তা কর্মচারী না থাকার জন্য কিছু কিছু ক্ষেত্রে আমাদের আপটুডেট করতে কিছুটা সমস্যা হয়েছে। কোনো বাধা নেই আসলে। বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতারা বলছেন গণ অভ্যুত্থানের পর সরকারি দপ্তর পরিবর্তন আনা প্রয়োজন ছিল, তবে কি কারণে এখনো পরিবর্তন হয়নি তা খোঁজ নিয়ে দেখার কথা বলছেন তারা। তাদের বিভিন্ন ধরনের ওয়েবসাইটে এবং তাদের কার্যক্রমগুলোতে এখনো তাদের কার্যক্রমটা অব্যাহত করে রাখছে। আমরা আমাদের জায়গা থেকে দাবি জানাচ্ছি খুব দ্রুত যেন তাদেরকে অপসারণ করা হয় এই জায়গা থেকে। সবকিছুই ডিজিটালাইজেশন করা হলেও তা থেকে কতটুকু সুবিধা পাচ্ছে জনগণ তাই নিয়ে প্রশ্ন সুশীল সমাজের। আমি নিজেও দেখেছি অনেকগুলো ওয়েবসাইট, এই ওয়েবসাইটগুলো কাজ করতে সর্বোচ্চ 5 থেকে 10 মিনিটের ব্যাপার এটা আপডেট করা। সবকিছুকে ডিজিটাল রূপান্তর করব, এটা সময়ের দাবি, কিন্তু এই দাবিটি
পূরণ করতে হলে এটা যে প্রকৃত প্রশিক্ষণ সেটার একটা প্রয়োজন আছে। জেলা প্রশাসক বলছেন, প্রতি মাসেই সরকারি ওয়েবসাইটগুলোর তথ্য আপডেট ও পরিবর্তনের জন্য সকল কর্মকর্তাকে বলা হলেও তা করা হয়নি। তবে দ্রুত এইসব ওয়েবসাইট আপডেট না করা হলে দায়িত্বরতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। একটি জেলায় তো ধরেন কয়েকশো ওয়েবসাইট রয়েছে, সবাইকেই আমরা মিটিংও করে দিচ্ছি যার যার ওয়েবসাইট হালনাগাদ করতে। এরপরেও যদি কেউ হালনাগাদ না করে, কেউ যদি আপনার করার মানে সে যদি না চেক করে, আমি সরকারিভাবে দাপ্তরিকভাবে আমি তাদেরকে এখন পত্র জারি করে দেবো যাতে তারা খুব দ্রুততার সাথে তাদের ওয়েবসাইটগুলো হালনাগাদ করে। জেলা প্রশাসকের সরকারি ওয়েবসাইটের সাথে বিভিন্ন দপ্তরের ওয়েবসাইট রয়েছে ৭৪টি। এছাড়াও 10টি উপজেলা, 5টি পৌরসভা সহ সব মিলিয়ে জেলায় সরকারি ওয়েবসাইটের সংখ্যা প্রায় 456টি। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা। ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে শয্যা সংকটে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগীদের। এছাড়া জনবল সংকটে সেবা দিতে হিমশিম অবস্থা চিকিৎসকদের। এ বিষয়ে আরও জানাতে জেলা সদর হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন আজিজুল সঞ্চয়। সঞ্চয়, হাসপাতালের সংকট নিরসনে কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিয়েছে কিনা জানাবেন। রাত্রি ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের প্রতিদিন জরুরি বিভাগ এবং আউটডোর মিলিয়ে প্রায় 2,500 থেকে 3,000-এর মতো রোগী চিকিৎসা সেবা নিয়ে থাকেন। মূলত আসলে যে প্রান্তিক যে জনগোষ্ঠী আছে সেসব জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবার প্রধান মাধ্যম কিন্তু এই ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালটি। এখানে মূলত 250 শয্যার হাসপাতাল, তবে এখানে প্রতিদিন 450 থেকে 500-র মতো রোগী কিন্তু এখানে ভর্তি থাকে, যার ফলে আসলে স্বাভাবিকভাবেই কিন্তু শয্যা না পেয়ে বেশিরভাগ রোগীকে এই যে ফ্লোরিং করে কিন্তু অর্থাৎ মেঝেতে শুয়ে কিন্তু তাদের চিকিৎসা নিতে হয়। এতে করে তাদের চরম দুর্ভোগ যেমন পোহাতে হচ্ছে, তেমনি কিন্তু তারা আর্থিকভাবে কিন্তু কিছুটা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। মূলত এই যে মেঝেতে শুয়ে চিকিৎসা নেওয়ার জন্য তাদেরকে কিন্তু বাইরে থেকে চাটাই কিনে আনতে হচ্ছে, এতে করে তাদের কিন্তু আর্থিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এছাড়া এই যে এখানে মূলত এই ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে 10টি ওয়ার্ড রয়েছে, তার মধ্যে মেডিসিন, সার্জারি, কার্ডিওলজি, এছাড়া ডায়রিয়া সহ বেশ কয়েকটি ওয়ার্ড রয়েছে। মূলত এর মধ্যে এই ডায়রিয়া, মেডিসিন এবং সার্জারি এই 3টি ওয়ার্ডের রোগীর সংখ্যা সবচেয়ে বেশি থাকে, যার ফলে এই 3 ওয়ার্ডের রোগীরাই কিন্তু বেশিরভাগ সময় আমরা দেখি যে আসলে এই ফ্লোরিং করে অর্থাৎ মেঝেতে শুয়ে কিন্তু চিকিৎসা নিতে হয়। রাতে আপনি যেটি জানতে চেয়েছেন যে আসলে এই সংকটটি নিরসনের কোনো ব্যবস্থা নিয়েছে কিনা, আমরা কথা বলেছিলাম ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের যিনি তত্ত্বাবধায়ক আছেন ডাক্তার রতন কুমার ঢালি, তার সঙ্গে আমার কিছুক্ষণ আগে কথা হয়েছে। তিনি যেটি বলছেন যে তারা পরিবর্তিত পরিস্থিতির আগে অর্থাৎ 5 আগস্টের আগে কিন্তু তারা এই যে 250 শয্যা আসছে এখানে রোগীদের দুর্ভোগের কথা চিন্তা করে তারা এটি আসলে 500 শয্যা উন্নীত করার জন্য একটি প্রস্তাবনা তারা দিয়ে রেখেছিলেন, এবং সেটি কিন্তু অনেক দূরে এটি এগিয়ে গিয়েছিল বলে আমাদেরকে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। তবে এখন যেহেতু পরিবর্তিত পরিস্থিতির কারণে এখন এই যে প্রস্তাবনাটি সেটি কিন্তু আর কোনো অগ্রগতি নেই বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে তারা চেষ্টা করছেন, যেহেতু এখন নতুন করে ব্যবস্থাপনা যে হাসপাতালের যে ব্যবস্থাপনা কমিটি আছে সেই কমিটির বৈঠক হয়েছে, তারা আবারও পুনরায় সেই বৈঠকে এই বিষয়টি তারা উত্থাপন করেছেন। তারা আশা করছেন এটি নিয়ে হয়তো বা খুব শীঘ্রই একটি সমাধান আসবে। এছাড়া রাত্রি ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে মোট 56 জন চিকিৎসক এই মুহূর্তে চিকিৎসা সেবা দিচ্ছেন রোগীদেরকে। তবে যেই পরিমাণ রোগী প্রতিদিন চিকিৎসা সেবা নিয়ে থাকেন সেটি কিন্তু অনেকটাই অপ্রতুল বলে এখানকার কর্তৃপক্ষ এবং রোগীরা আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে আরো তো 10 থেকে 15 জন কিন্তু মেডিকেল অফিসার, কনসালটেন্টের মতো চিকিৎসক তাদের এখানে প্রয়োজন, এবং তারা আশা করছেন যে এই যে স্বাস্থ্য সেবার জন্য এই যে শয্যা সংখ্যা আর যে শয্যার যে সমস্যাটা সেই সমস্যাটি সংকটের পাশাপাশি তারা এই চিকিৎসকের যে সংকট সেটিও কিন্তু তারা নিরসন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো রাত্রি আমার কাছে এই ছিল ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল থেকে এখানকার এই যে চিকিৎসক সংকট এবং যে শয্যা সংকট সংক্রান্ত সবশেষ তথ্য। ব্রাহ্মণবাড়িয়ায় জনবল সংকটে সেবা দিতে হিমশিম অবস্থা চিকিৎসকদের। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী আজিজুল সঞ্চয়। রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে ফসল উৎপাদনে খরচ কমানোর লক্ষ্যে জৈব সারের ব্যবহার বাড়াচ্ছেন সাতক্ষীরার কৃষকরা। বাণিজ্যিকভাবে উৎপাদন বাড়ছে এই সারের, এতে কৃষি উদ্যোক্তাদের পাশাপাশি বাড়ছে কর্মসংস্থানও। বর্তমানে জেলায় প্রতি মাসে 300 থেকে 400 টন জৈব সার উৎপাদন হচ্ছে, যার বাজার মূল্য প্রায় 50 লাখ টাকা। সাতক্ষীরা থেকে আহসান রাজীবের প্রতিবেদন। খাদ্য উৎপাদন বাড়াতে কৃষি জমিতে অতিমাত্রায় ব্যবহার হচ্ছে রাসায়নিক সার। ফলন বাড়াতে উপকূলীয় এলাকায় ব্যাপক বেড়েছে এর ব্যবহার। এতে তাৎক্ষণিক ভালো ফলন হলেও ক্ষতি হচ্ছে জমির। কৃষকের আর্থিক ক্ষতির পাশাপাশি মারাত্মক হুমকিতে পড়েছে স্বাস্থ্য, পরিবেশ ও জীববৈচিত্র্য। তবে জমিতে জৈব সার ব্যবহার করলে ফলন ভালো হওয়ার পাশাপাশি বৃদ্ধি পাচ্ছে জমির উর্বরতা। দিন দিন জৈব সারের ব্যবহার বাড়াচ্ছে সাতক্ষীরার কৃষকরা।
বাড়তি চাহিদা তৈরি হওয়ায় বাণিজ্যিকভাবে জৈব সার উৎপাদন করছেন অনেক কৃষক ও উদ্যোক্তারা। গ্রাম এলাকায় গড়ে ওঠা জৈব সারের প্লান্টে গৃহস্থলীর আবর্জনা, কচুরিপনা, গোবর ও হাঁস মুরগির বিষ্ঠার সঙ্গে আরও কয়েকটি উপকরণের মিশ্রণে তৈরি হচ্ছে ভার্মি কম্পোস্ট, টাইকো কম্পোস্ট সহ বিভিন্ন জৈব সার। গ্রাম থেকেই জৈব সার তৈরির উপকরণ সংগ্রহ করা হয়, যা তৈরিতে সময় লাগে 21 থেকে 35 দিন পর্যন্ত। চাষিরা বলছেন, কৃষি জমিতে এই সার ব্যবহারে মাটির উর্বরা শক্তি বৃদ্ধির পাশাপাশি বাড়ছে ফসলের উৎপাদন। এতে খরচ কমার সঙ্গে রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমছে। আমরা জৈব সার ব্যবহার করে আমাদের খরচ অনেক কমে আসে, কৃষক অনেক লাভবান হয়। আমি হচ্ছি, আমার দেখে আশেপাশের অনেক কৃষকরাও এই জৈব সার ব্যবহার করতেছে। আগে কৃষক পর্যায়ে সীমিত পরিসরে জৈব সার তৈরি করা হলেও এটি এখন লাভজনক ব্যবসা। জেলার শতাধিক কৃষক ও কৃষি উদ্যোক্তা বাণিজ্যিকভাবে এই পেশায় যুক্ত হয়েছেন, যেখানে কর্মসংস্থান হয়েছে কয়েক হাজার মানুষের। স্থানীয় উদ্যোক্তারা বলছেন, কৃষি বিভাগের অনুমোদন ছাড়া স্থানীয় পর্যায়ে উৎপাদিত জৈব সার বাজারজাত করতে পারেন না তারা। এজন্য সরকারি অনুমোদন প্রক্রিয়া সহজ করার দাবি তাদের। আমার এখান থেকে আশপাশে কৃষকরা নিয়ে যাচ্ছে, তারাও বলতেছে ভালো এবং খুবই উপকৃত হচ্ছে। আমরা এখানে 15-20 জনের মতন হলো কাজ করি, তা আমাদের রোজগার ডেলি মনে করেন 400-500 টাকায় গিরি, 500 টাকায় গিরি রোজগার বেরোই, আমাদের চলে ভালো এখানে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, জৈব সারের বাণিজ্যিক উৎপাদন বাড়ানো গেলে রাসায়নিক সারের ব্যবহার কমবে। এজন্য কৃষকদের জৈব সার ব্যবহারে উদ্বুদ্ধ করা হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তারা। 18টা অপরিহার্য পুষ্টি উপাদান সহ আরও গাছের জন্য যে উপকারী পুষ্টি উপাদান আছে আরও 8-10টা, সেটাও এই জৈব পদার্থ থেকে পাওয়া সম্ভব। এজন্য আমরা কৃষকদেরকে এই জৈব পদার্থ ব্যবহারে উৎসাহিত করছি। বর্তমানে জেলায় 248 জন উদ্যোক্তা বাণিজ্যিকভাবে বিভিন্ন প্রকার জৈব সার উৎপাদন করছে, যেখান থেকে গত অর্থ বছরে উৎপাদন হয় 4500 টন সার। আহসান রাজীব, এখন সাতক্ষীরা। রমজানের বাকি আর মাত্র 9 দিন। ইতিমধ্যেই শুরু হয়েছে রোজার কেনাকাটা। ছোলা, মুড়ি, চিড়া, খেজুর সহ রমজানের পণ্যের দোকান সাজিয়েছেন বিক্রেতারা। চট্টগ্রাম বাজারের পণ্যের আমদানি ও দরদাম সরবরাহ নিয়ে জানাতে নগরীর কাজীর দেউরি বাজার থেকে যুক্ত হচ্ছেন হোসেন জিয়াদ। জিয়াদ, বাজারে রোজার পণ্য কিনতে ক্রেতাদের ভিড় কেমন দেখছেন এবং কোন পণ্য কত দামে বিক্রি হচ্ছে জানাবেন। রাত্রি মূলত রমজানের আসলে খুব একটা বাকি নেই, মাত্র 9 দিন বাকি, এবং আমরা দোকানগুলোতে দেখছি রমজানের যেসব পণ্য সেগুলো সামনের সারিতে এনে সাজিয়ে রাখা হয়েছে। এরই মধ্যে চট্টগ্রামে কিন্তু একটি নিয়ম আছে, যাদের সাথে নতুন আত্মীয়তা হয় তাদের বাড়িতে রমজানের পণ্য উপহার হিসাবে পাঠানো হয়। এর পাশাপাশি এখানকার যে মসজিদ বা মাদ্রাসাগুলো রয়েছে, এতিমখানাগুলো, সেখানে অনেকে দান অনুদান করেন। পুরো মাসব্যাপী আসলে রোজাদারদের ইফতার করানোর একটি আয়োজন থাকে মসজিদগুলোকে কেন্দ্র করে। এর পাশাপাশি যারা সমাজে অপেক্ষাকৃত ধনী আছেন, তারা তাদের যে আত্মীয় স্বজন আছে তাদের বাড়িতে পাঠান, এবং একই সাথে এখানে যারা কর্মজীবী মানুষ আছেন, অপেক্ষাকৃত গরিব, তাদের মাঝে ইফতারের যে সামগ্রী সেগুলো বিতরণ করেন। সেই বেচাকেনা কিন্তু এরই মধ্যে শুরু হয়েছে বিভিন্ন দোকানগুলোতে। এবার স্বস্তির খবর সেটি হচ্ছে রমজানের যেসব পণ্য, সে পণ্যের অন্যান্য বছর যেভাবে 10-15 দিন আগে কিংবা এক সপ্তাহ আগে দাম বেড়ে যায়, এবার কিন্তু সেটি হয়নি। বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় এবার দাম কিন্তু গেল বছরের চাইতে অনেকাংশে নিম্নমুখী বলা যায়। আমি যদি ছোলার কথা বলি, রমজানে ছোলার যে চাহিদা প্রায় 1 লাখ টনের মতো চাহিদা থাকে। এর মধ্যে আমদানিও হয়েছে প্রায় 1 লাখ টনের কাছাকাছি। এর আগে গেল বছরের ছোলাও ছিল, যেখানে গত বছর 130 থেকে 40 টাকায় বিক্রি হয়েছে, এবছর বিক্রি হচ্ছে সেটি 110 থেকে 115 টাকায়। রমজানে ভোজ্য তেলের চাহিদা থাকে 3 লাখ টনের মতো, সেটিও পর্যাপ্ত আমদানি হয়েছে, 3 লাখ টনেরও বেশি আমদানি। খেজুরের চাহিদা থাকে 40,000 টনের মতো, সেটিও প্রায় 40,000 টনের মতো আমদানি হয়েছে, এবং গেল বছরের চাইতে খেজুরের দাম কেজি প্রতি 100 থেকে 450 টাকা পর্যন্ত মান ভেদে কমেছে। ব্যবসায়ীরা যেটি বলছিলেন, এবার মূলত পর্যাপ্ত আমদানি হয়েছে, কারণ শুল্ক কমানো সরকারের পক্ষ থেকে, পাশাপাশি ব্যাংকের যেই ঋণ সেটি কমানো, ঋণ হার কমানো, সব মিলিয়ে আসলে যারা ক্ষুদ্র এবং মাঝারি আমদানিকারক রয়েছেন তারা আসলে আমদানিতে উৎসাহিত হয়েছেন, ব্যাংক মার্জিন কম হওয়ার কারণে এবং একই সাথে শুল্ক কমানোর কারণে। ফলে পর্যাপ্ত সরবরাহ, দাম বাড়ার খুব একটা সম্ভাবনা নেই। রাত্রি
চট্টগ্রামের বাজার পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন সহকর্মী হোসেন জিয়াদ। পঞ্চগড়ের সমতলের চা শিল্পে এবার উৎপাদন কমেছে অন্তত 34 লাখ কেজি চা পাতার। ক্রমাগত লোকসানে চা বাগান কেটে অন্য ফসল আবাদে ঝুঁকছেন ক্ষুদ্র চা চাষিরা। সমতলের চা শিল্পের সংকট যেন দিন দিন বাড়ছেই। লুৎফর রহমানের প্রতিবেদন। সমতলের চা বাগানে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি 2 মাস চলে প্রুনিং সিজন। এ সময় বন্ধ থাকে চা প্রক্রিয়াজাতকরণের সব কারখানা। মার্চ থেকে ডিসেম্বর আবারও পুরোদমে চলে চায়ের মৌসুম। 2024 সালে চা বোর্ডের হিসেব মতে ভালো নেই সমতলের চা শিল্প। এই এক বছরে চা চাষে জমির পরিমাণ কমেছে অন্তত 1000 একর, আর উৎপাদন কমেছে অন্তত 34 লাখ কেজি। বাগান মালিকরা বলছেন, কারখানা মালিকদের সিন্ডিকেট আর চা পাতার ন্যায্য মূল্য না পেয়ে অনেকে চা গাছ কেটে ফেলে অন্য ফসল আবাদ শুরু করেছেন। কেউ কেউ বাগান ধরে রাখলেও ঠিকমতো পরিচর্যা করেননি। নতুন মৌসুমে চায়ের ন্যায্য মূল্য না পেলে হুমকিতে পড়বে সমতলের চা শিল্প। চা যখন উৎপন্ন ভালো হওয়া শুরু হলো তখন তারা 60% মানে 60% নেওয়া শুরু করলো। এই চা বাগান মানুষ আঁকতে চায় না এবং মানে কি মানুষ মারে ফেলে। আমি নিজেও 1 বিঘা মারে দিছি, চা বাগান করে দাম পায় না। 12 বিঘা জমি আমরা লিজে ওটা সারে দিছি, আর বাকি যে জমিটা আছে প্রায় 16 বিঘার মতো, এটা আমাদের এখনো আছে। এটা আমরা তুলে এখন আমরা আর কি সবজি চাষ করতেছি আর কি। 2023 সালে সমতলে 1,79,00,000 কেজি চা উৎপাদন হয়, তবে গেল মৌসুমে তা কমে দাঁড়িয়েছে 1,45,00,000 কেজিতে। চায়ের ন্যায্য মূল্য না পাওয়া, ওজন থেকে 50% পর্যন্ত বাদ দিয়ে দাম পরিশোধ করায় ক্ষুদ্র চা চাষিদের মধ্যে হতাশা তৈরি হয়েছে বলে জানান চা বোর্ডের কর্মকর্তা। সেটা একটা সোর্স হলো যে কৃষকদের কাছে পাতা যখন সংগ্রহ করেছে তখন কখনো কখনো শুনেছি যে 50% পর্যন্ত ডিডাকশন দেওয়া হচ্ছে। এই যে ডিডাক্টেড জিএলটা এটা রেকর্ডে আসে নাই, না আসাতে এটা থেকে যে ফিনিশ প্রোডাক্ট হয়েছে সেটা আমাদের রেকর্ডে আসে না। এদিকে সমতলে উৎপাদিত চায়ের অর্ধেকও নিলামে যাচ্ছে না বলে জানিয়েছেন খোদ চা বোর্ডের চেয়ারম্যান। আগামীতে চাষিদের থেকে সরাসরি চা পাতা কিনতে ক্রয় সেন্টার চালুর কথাও জানান তিনি। চায়ের সাথে যারা ইনভলভ, বিভিন্ন স্টেক হোল্ডার, তারা সাময়িক বেনিফিটের জন্য পুরো সেক্টরটাকে ক্ষতিগ্রস্ত করছে। সেই চা দরকার নেই। ইললিগাল কোনো পরিবহন হলে সেখানে আমরা হার্ড লাইনে যাব। এতদিন আমরা ছিলাম হচ্ছে ফাইন করা। আমি বলে যাচ্ছি নেক্সট থেকে আমি ফ্যাক্টরি বন্ধ করে দিব। সম্ভাবনাময় সমতলে চা শিল্প রক্ষায় চাষিদের লোকসান কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন চা শিল্পের সাথে সংশ্লিষ্টরা। লুৎফর রহমান, এখন পঞ্চগড়। সিরাজগঞ্জে শুরু হয়েছে 7 দিন ব্যাপী সমাজ উন্নয়নমূলক জাতীয় স্কাউটিং ক্যাম্প। বাংলাদেশ স্কাউটসের আয়োজনে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের হার্ট পয়েন্টে এই ক্যাম্প চলবে আগামী 25 ফেব্রুয়ারি পর্যন্ত। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হয়েছেন রিফাত রহমান। রিফাত, স্কাউটিং ক্যাম্পের মূল উদ্দেশ্য কি এবং সারা দেশ থেকে আজ কত সংখ্যক স্কাউট দল ক্যাম্পে অংশ নিয়েছে? রাত্রি আসলে বৈষম্যহীন সমাজ বিনির্মাণে কিন্তু সিরাজগঞ্জে এই 7ম জাতীয় কমডেকা কার্যক্রম শুরু হয়েছে। 7 দিনব্যাপী এই ক্যাম্পিং এ কিন্তু 25 তারিখ পর্যন্ত এই ক্যাম্পিংটি চলবে। ইতিমধ্যে কিন্তু যারা স্কাউট, বিশেষ করে রোভার স্কাউটের যারা সদস্য রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে এই ক্যাম্প এলাকায় এসেছেন এবং তারা কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। এখানকার যারা সংশ্লিষ্টরা রয়েছেন তারা যেটি জানিয়েছেন যে গতকাল থেকে এখানে স্কাউট সদস্যরা অংশগ্রহণ করলেও আজ বিকেল 4টায় কিন্তু এই 7 দিনব্যাপী যে কমডেকা, এই 7ম জাতীয় কমডেকার কিন্তু উদ্বোধনের কথা রয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কিন্তু ভিডিও বার্তার মাধ্যমে এই 7 দিনব্যাপী যে ক্যাম্প সেটির কিন্তু উদ্বোধন করবেন বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার কর্তৃপক্ষরা। তো আপনাকে জানিয়ে রাখি যে এই যে 7ম জাতীয় কমডেকা, এই কমডেকায় কিন্তু প্রায় 398টি দল কিন্তু রোভার স্কাউটের যে দল, সেই দল কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। প্রায় 4000 স্কাউট, রোভার স্কাউট সদস্য কিন্তু এই ক্যাম্পে অংশগ্রহণ করেছেন এবং পাশাপাশি 1,500 ভলেন্টিয়ারের পাশাপাশি কর্মকর্তা মিলিয়ে কিন্তু প্রায় 6000 স্কাউট সদস্য কিন্তু এবং কিন্তু বিভিন্ন সেগমেন্টে অংশগ্রহণ করবেন। তাদের আসলে মূল যে আসলে উদ্দেশ্য যে এই ক্যাম্পের মাধ্যমে কিন্তু তারা
যে এই পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী রয়েছে তাদের সাথে কাজ করা, পাশাপাশি স্কাউট সদস্যদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি এবং তাদের যে স্কাউটের যে প্রশিক্ষণ সেটি প্রদর্শন করাও কিন্তু তাদের এখানে আসলে মূল উদ্দেশ্য রয়েছে। পাশাপাশি এই যে সমাজ বিনির্মাণের যে ক্যাম্পটি আসলে অনুষ্ঠিত হচ্ছে, এটি সিরাজগঞ্জের হাট পয়েন্টে অনুষ্ঠিত হচ্ছে এবং এখানে কিন্তু অনেকটাই সাজ রব আমরা দেখতে পেয়েছি। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু ব্যাপক নিরাপত্তা জোরদার করেছে, যেহেতু 7 দিনব্যাপী সারা দেশ থেকে স্কাউট সদস্যরা এখানে অংশগ্রহণ করেছেন এবং 7 দিনব্যাপী একটি জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে কিন্তু এই 7 দিনব্যাপী ক্যাম্প এখানে অনুষ্ঠিত হবে বলে আমাদেরকে এখানকার কর্তৃপক্ষ জানিয়েছেন। তো সিরাজগঞ্জের এই যমুনা নদীর পাড় থেকে 7ম জাতীয় কমডেকার এই ছিল আমার কাছে সবশেষ। সিরাজগঞ্জে শুরু হচ্ছে 7 দিন ব্যাপী সমাজ উন্নয়নমূলক স্কাউটিং ক্যাম্প, জাতীয় স্কাউটিং ক্যাম্প। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী রিফাত রহমান। হারিয়ে যাচ্ছে শেরপুরের ক্ষুদ্র নৃগোষ্ঠীর 7টি সম্প্রদায়ের নিজস্ব মাতৃভাষা ও সংস্কৃতি। পারিবারিক চর্চা কমে যাওয়া ও নিজস্ব ভাষায় লেখাপড়ার সুযোগ না থাকায় কালের পরিক্রমায় বিলুপ্তির পথে তাদের এই ঐতিহ্য। এই অবস্থায় ভাষা ও সংস্কৃতি রক্ষায় একটি কালচারাল একাডেমি ও নিজস্ব ভাষার পাঠ্য বইয়ের প্রয়োজনীয়তা অনুভব করছেন আদিবাসীরা। শেরপুর থেকে জাহিদুল খান স্বরূপের প্রতিবেদন। শেরপুর জেলার শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার বিশাল অংশ জুড়ে গারো পাহাড় অবস্থিত, যেখানে গারো, কোচ, হাজং, বানাই, ডালু সহ 7টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর 50,000-এরও বেশি মানুষের বসবাস। এই মানুষগুলো রয়েছে নিজস্ব ভাষা, তাদের পরিবারে সুখ দুঃখের গল্পটা চলে নিজ মাতৃভাষাতেই, কিন্তু ভবিষ্যতে স্বপ্ন বুনতে হাঁটতে হয় বাংলা ভাষার হাল ধরে। তাই দিন দিন নিজ মাতৃভাষা হারিয়ে যাওয়ায় আক্ষেপে তারা। গারো ও কোচ ভাষা কোনো মতে টিকে থাকলেও কোনো ভাষা হাঁটছে বিলুপ্তির পথে। প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় নিজস্ব বর্ণ পরিচয়, চর্চা ও লেখাপড়ার সুযোগ না থাকায় এমন অবস্থা বলে মনে করেন ক্ষুদ্র নৃগোষ্ঠীরা। কয়েকটি জাতিগোষ্ঠীর নিজস্ব ভাষার বই থাকলেও শিক্ষক না থাকায় প্রাথমিক বিদ্যালয়ে বইগুলো পড়ানো যাচ্ছে না। ফলে শেকড় থেকে ক্রমেই দূরে সরে যাচ্ছে এসব জাতিগোষ্ঠীর ভবিষ্যৎ উত্তরসূরিরা। আমরা বর্তমানে বাংলা ভাষাতে বেশি অভ্যস্ত। আমাদের যে নিজস্ব একটি মাতৃভাষা ছিল তা আমাদের এখন তা জানা নেই। আমাদের মাতৃভাষার জন্য একটা পাঠ্যপুস্তক বই দরকার, কারণ আমরা পাঠ্যপুস্তক বইটা হলে আমাদের জন্য সহজ হয়, আমাদের মাতৃভাষাটা আবার আমরা নতুন করে শিখতে পারি। জামা কাপড়ের আমরা হলো পেরন বলি, ডাবকা বলি, তারপরে তরকারি, ভাত খাওয়া তরকারি বেগুন বলি, ঠিক আছে। এগুলা ভাষা এখন আমার বাচ্চা কাচ্চারা বলে না। আদিবাসী কোনো শিক্ষক নেই যে তারা আমাদের পাঠ্যপুস্তকগুলো আমাদের এই পাঠ্যদান দিবে। আমরা যদি আমাদের কালচার, সংস্কৃতি, ভাষা ঠিক না রাখতে পারি তাহলে আস্তে আস্তে আমাদের অস্তিত্বটাই বিলীন হয়ে যাবে। সমস্যার কথা স্বীকার করে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ভাষা থাকলেও তাদের কোনো পাঠ্যপুস্তক ও শিক্ষক নেই। তবে সরকারের পক্ষ থেকে উপজাতিদের ভাষাভিত্তিক শিক্ষক তৈরির প্রচেষ্টা চলমান আছে বলে জানান তিনি। শিশু জরিপটা আমাদের একটা আছে, তবে আরেকটু হালবিল জরিপ আমরা করে নিব, করে তারপরে মোট কত শিশু আছে আমাদের এই তাদের নিজস্ব ভাষায় পড়াশোনা করতে চায়, সেইভাবে আমরা যারা প্রশিক্ষণের বাকি আছে শিক্ষক, তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করলেই তাদের এই ভাষা আমাদের টিকে থাকবে এবং এই নিজস্ব ভাষা তারা পড়তে পারবে। শেরপুরের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের নিজস্ব ভাষা রক্ষা এবং সরকারিভাবে একটি কালচারাল একাডেমি স্থাপনের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। শেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স একটি চিঠি পাঠানো হয়েছিল এথনিক সার্ভের জন্য। 2023 সালের এই শেরপুর এথনিক সার্ভেটি সম্প্রতি সম্পন্ন হয়েছে এবং এটির ফাইনাল রিপোর্ট প্রকাশিত হয়েছে। আমরা আশা রাখি যে এই ফাইনাল রিপোর্টটিও পরবর্তী কর্মসূচি প্রণয়নের ক্ষেত্রে খুব ভালো একটি ভূমিকা রাখবে। বেসরকারি উন্নয়ন সংস্থা আদিবাসী উন্নয়ন প্রকল্পের তথ্য মতে জেলায় গারো 16,500, হাজং 4,700, হদি 10,600, বর্মন 17,000, কোচ 3,500, ডালু 1,100, বানাই 110 জন রয়েছে। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর। সিলেটের এমসি কলেজে অনুষ্ঠিত হচ্ছে 3 দিন ব্যাপী বইমেলা। এছাড়া রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, কবিতা আবৃত্তি সহ বিভিন্ন আয়োজন, যেখানে অংশ নিতে বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসছে শিক্ষার্থীরা। এ নিয়ে আরও জানাতে বইমেলার প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ। বইমেলায় পাঠকদের সমাগম কেমন দেখছেন এবং একই সাথে জানতে চাই মেলায় আজ আর কি ধরনের আয়োজন রয়েছে।
রাত্রি, অখণ্ড পৃথিবী অসীম কবিতা, এই স্লোগানকে সামনে রেখে মুরারিচাঁদ কবিতা পরিষদ কিন্তু প্রতি বছরের মতো এবছরও কিন্তু এই বইমেলার আয়োজন করেছে, যেটি চমৎকার একটি নামও দিয়েছেন তারা, মুরারিচাঁদ কলেজ বইমেলা। এই বইমেলাটি কিন্তু ৭ম বারের মতো অনুষ্ঠিত হচ্ছে এবং এই কলেজটি আপনি জানেন যে প্রায় শতবর্ষী এবং সবচেয়ে প্রাচীন একটি কলেজ, এবং এই মুরারিচাঁদ কলেজের বইমেলাকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন সংগঠনের মানুষজন কিন্তু এখানে আসেন, এবং বিশেষ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংগঠন সহ অন্যান্য কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের সংগঠনও কিন্তু এখানে পরিবেশনায় অংশগ্রহণ করেন। এবং 3 দিনব্যাপী অনুষ্ঠানটি কিন্তু গতকাল থেকে অনুষ্ঠিত শুরু হয়েছে এবং গতকালকে উদ্বোধন করেছেন মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ মহোদয়, এবং এটির পরপর কিন্তু বিভিন্ন ধরনের আয়োজন আমরা দেখতে পেয়েছি, সাংস্কৃতিক পরিবেশনা, আবৃত্তি প্রতিযোগিতা, সমস্বরে আবৃত্তি, একক আবৃত্তি এবং স্বরচিত কবিতা আবৃত্তিও কিন্তু আমরা এখানে দেখেছি। এবং আরেকটি বিষয় পাশাপাশি জানিয়ে রাখতে চাই, এই সংগঠনটি কিন্তু ত্রৈমাসিক তাদের একটি প্রকাশনা রয়েছে, সেই প্রকাশনাটি কিন্তু তারা আগামীকালকে সেটি প্রকাশিত হবে, জাগরণ নামে যে প্রকাশনা। এখানে শিক্ষার্থীরা মাধ্যমে কিন্তু নব্য লেখিয়ে যারা রয়েছেন বা লেখক যারা রয়েছেন সেই লেখকরাও কিন্তু এটি করে থাকেন। এবং এই মুহূর্তে আজকে এই বইমেলার দ্বিতীয় দিনে কিন্তু আপনারা দেখছেন যে কোরাস আবৃত্তি চলছে ভাষার উপরে। মূলত আসলে এই 3 দিনের যে বইমেলাটি, 3 দিনের বইমেলাটি কিন্তু 21-এর যে ভাষা শহীদ রয়েছেন তাদের স্মরণেই কিন্তু করা হয়ে থাকে, এবং এই অনুষ্ঠানটি কে ঘিরে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন ধরনের পরিবেশনায় ঘুরে ফিরে কিন্তু ভাষা শহীদের কথা আসছে, ভাষা শহীদদেরকে নিয়ে কবিতা, গান এগুলো কিন্তু আসছে। এর পাশাপাশি যদি আমি জানিয়ে রাখি, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যে বিষয়টি হয়েছে আমাদের এখানে সিলেটে কিন্তু শহীদ হয়েছেন রুদ্র সেন, সেই রুদ্র সেনের নামেও কিন্তু একটি স্টল দেওয়া হয়েছে শহীদ রুদ্র সেন নামে, এবং সেই শহীদ রুদ্র সেন স্টলের পাশাপাশি ছাত্র সংগঠনগুলোর স্টল আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, ছাত্র জমিয়ত সহ ছাত্র সংগঠনগুলোর কিন্তু এখানে বেশ কিছু স্টল রয়েছে, এবং এটিকে বেশ ইতিবাচক বলছেন আয়োজকরা। এর কারণ হচ্ছে যখন ছাত্র সংগঠনের মধ্যে যখনই এই বই পড়ার অভ্যাস সৃষ্টি হয়, ছাত্র সংগঠনগুলো যখনই আসলে বইয়ের প্রতি আগ্রহী হন, তখনই কিন্তু গণতান্ত্রিক রাজনৈতিক বা সুষ্ঠু রাজনৈতিক চর্চার বিকাশের সুযোগ থাকে। এমনটি আসলে এখানকার শিক্ষক এবং সংশ্লিষ্টরা সবাই একথাই বলছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে 20টি স্টলের মধ্যে সিলেটের বাইরেও কিন্তু স্টল অংশ নিয়েছে, যেমন অক্ষরবৃত্ত এখানে রয়েছেন এবং আরও নানান ধরনের স্টল কিন্তু এখানে এসেছে। এবং আরেকটি বিষয় হচ্ছে জুলাই অভ্যুত্থানের যে কথাটি আমরা বলছিলাম, শুধু শহীদ রুদ্র সেনের স্টলই নয়, এখানে কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের ওই যে চিত্র রয়েছে, যারা আহত বা নিহত হয়েছিলেন তাদেরকে স্মরণে কিন্তু বিভিন্ন ধরনের চিত্র রয়েছে এবং তাদেরকে স্মরণ করা হচ্ছে। অর্থাৎ আমাদের 1952 সালের ভাষা আন্দোলন এবং 2024-এর যে জুলাই আগস্টের শহীদ, সবাইকে কিন্তু স্মরণে মননে রেখে কিন্তু এই আয়োজনটি করা হচ্ছে, এবং এই বইমেলা থেকে সবাই উপকৃত হবেন এমনটি ধারণা সবার। রাত্রি, এই ছিল আমার কাছে বইমেলার সর্বশেষ। সিলেটের এমসি কলেজে অনুষ্ঠিত হচ্ছে 3 দিন ব্যাপী বইমেলা। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন সহকর্মী সন্দীপন শুভ। শেষ করছি এখন জনপদের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon, এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।